লোকসভার পরে রাজ্যসভা আদানি ইস্যুতে একটি কথাও বললেন না প্রধানমন্ত্রী। তবে আগের দিনের মতোই নিশানা করলেন কংগ্রেসকে। কখনো নেহরু গান্ধী পরিবার নিয়ে আক্রমণ শানালেন, কখনো ইন্দিরা গান্ধীর শাসনকালে রাষ্ট্রপতি শাসনের ইস্যু টানলেন। এদিকে আদানি ইস্যুতে নীরবতা নিয়ে প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করেছে বিরোধীরাও। হিন্ডেনবার্গের এক রিপোর্টে মহা শোরগোল, কেঁপে গিয়েছে শিল্পপতি গৌতম আদানির সাম্রাজ্য। যা শুধু দেশ নয়, আন্তর্জাতিক মঞ্চ কাঁপিয়ে দেওয়া এক ইস্যু হয়ে উঠেছে। সংসদের বাজেট অধিবেশন উত্তাল। 5 गुना अधिक वृद्धि हुई है। आदरणीय सभापति जी, এত আলোচিত বিষয় নিয়ে সংসদে নীরবতাই বজায় রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার লোকসভায় প্রায় 1 ঘন্টা 15 মিনিট আর বৃহস্পতিবার রাজ্যসভায় প্রায় 1.5 ঘন্টা। দুদিনে সংসদে 2 কক্ষে প্রায় 2.5 ঘন্টা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। কখনো কংগ্রেসকে আক্রমণ করলেন, কখনো জওহরলাল নেহরু, কখনো ইন্দিরা গান্ধী প্রসঙ্গ তুললেন, কখনো নাম না করে রাহুল গান্ধীকে বিঁধলেন, কিন্তু রাগ কাটলেন না আদানি নিয়ে। नेहरू जी के नाम का उल्लेख नहीं हुआ तो कुछ लोगों के बाल खड़े हो जाते हैं, उनका लहू एकदम गर्म हो जाता है कि नेहरू जी का नाम क्यों नहीं दिया। लेकिन मुझे ये समझ नहीं आता है कि उनकी पीढ़ी का कोई व्यक्ति नेहरू सरनेम रखने से डरता क्यों है। क्या शर्मिंदगी है नेहरू सरनेम रखने से? क्या शर्मिंदगी है? इतना बड़ा महान व्यक्तित्व अगर आपको मंजूर नहीं है, परिवार को मंजूर नहीं है और हमारा हिसाब मांगते रहते हो। एक प्रधानमंत्री ने आर्टिकल 356 का 50 बार उपयोग किया, आधी सेंचुरी कर दी। वो नाम है श्रीमती इंदिरा गांधी का। তিনি একেবারে ব্যর্থ। তিনি যতবার এই উচ্চারণটা করতে চেয়েছেন ততবারই কিন্তু সমস্যারে বিজেপি বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস বলুন ডিএমকে বলুন শরদ পাওয়ারজির দল বলুন, সবাই কিন্তু সমস্যারে চিৎকার করে একটাই স্লোগান তুলেছে, আদানির কথা শুনতে চায়। নরেন্দ্র মোদীর এই বিভেদ তৈরি করার প্রচেষ্টাকে ছুঁড়ে ফেলে দিয়েছে আজকে ঐক্যবদ্ধ বিরোধী রাজনৈতিক শক্তি। এদিন প্রধানমন্ত্রী যখন রাজ্যসভায় বক্তব্য রাখছেন, তখন সংসদের উচ্চকক্ষে মোদী আদানি ভাই ভাই স্লোগান তোলে বিরোধীরা। মাননীয় মোদী আছেন মোদীতেই। বিগত 9 বছরে তিনি যেটা করেননি আজও সেটা করলেন না। বিগত 9 বছরে আমরা দেখেছি যে তিনি কোনোদিন প্রকাশ্যে প্রেস কনফারেন্স করেননি, তিনি কোনোদিন সংসদে এসে বিরোধীদের প্রশ্নের উত্তর দেননি বা উত্তর দেওয়ার মতো সৎসাহস দেখাননি। আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রীর মুখে গতকাল লোকসভার ভাষণেও আদানির ধারে কাছ দিয়ে তিনি গেলেন না। আজও দেখলাম তিনি সেই ইস্যুতে কিছু বললেন না। এদিকে প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিরোধীদের ওয়েলে নেমে প্রতিবাদ জানানোর বিষয়টিকে ইস্যু করে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। আদানি ভারতবর্ষের একজন বড় শিল্পপতি হতে পারে, কিন্তু তাকে নিয়ে বক্তব্য রাখার মতো এত বড় তিনি হয়ে যাননি যে প্রধানমন্ত্রী তাকে নিয়ে বক্তব্য রাখবে, তা আবার রাষ্ট্রপতির অভিভাষণে। রাষ্ট্রপতির অভিভাষণ নিয়ে বক্তব্য হওয়া উচিত। আমাদের বিরোধীদেরও বক্তব্য তাই নিয়ে হওয়া উচিত ছিল। আদানির জন্য আলাদা করে আপনারা 193-তে আলোচনা চান না, সেখানে আলোচনা হবে, সেখানে ময়দানে আমরা দেখে নেব একে অপরকে। রাষ্ট্রপতির অভিভাষণে আদানি কেন আসবে? এদিকে আদানি ইস্যুতে আক্রমণের ঝাঁজ পুরো মাত্রায় বজায় রেখে হাম আদানিকে হ্যায় কৌন সিরিজের পরবর্তী 3 প্রশ্নবাণ ছুড়ে দিয়েছে কংগ্রেস। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি। বঞ্চনা অভিযোগ থেকে আদানি ইস্যুতে ফের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার পাঁচলার সভায় এদিন একযোগে নিশানা করেন বিজেপি, সিপিএম ও কংগ্রেসকে। পাল্টা জবাব দিয়েছে বিরোধীরা। 100 দিনের কাজে 7,000 কোটি টাকা আমরা পাই, কাজ করিয়েছে, টাকা দেয়নি। কেন্দ্রকে আবেদন করব, গরিব লোকের টাকা মারবেন না। বঞ্চনার অভিযোগে বৃহস্পতিবার ফের এই ভাষায় কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হাওড়ার পাঁচলায় এক পরিষেবা প্রদান অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার একদিকে রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না, আর অন্যদিকে রাস্তা থেকে শিক্ষা নানা খাতে টাকা কেটে নিচ্ছে।
আমি কেন্দ্রীয় সরকারকে আবেদন করব, গরিব লোকের টাকা মারবেন না, দয়া করে গরিব লোকের টাকা ফিরিয়ে দিন। 11 লক্ষ লোকের বাড়ির টাকা পড়ে আছে, বাড়ি তৈরি করা যেটা গ্রামের মানুষের আবাসনের যোজনা, সবাই বলে একটা বাড়ি দিন, বাড়িটা দেবো কোত্থেকে? আমাদেরও টাকা দিতে হয় 60-40, ওদের শুধু ছবি লাগায়, বাড়ির টাকা ওরা একা দেয় না। আর এই টাকাটা রাজ্য সরকার থেকে তুলে নিয়ে যায়, রাজ্য থেকে তুলে নিয়ে যায়। লাইফ ইন্স্যুরেন্সে অনেকের ইন্স্যুরেন্স আছে, হাউজিং লোন আছে, আপনাদের ব্যাংকে টাকা আছে, সেই টাকাগুলো কোথায় যাচ্ছে? আদার ব্যাপারীদের ঘরে চলে যাচ্ছে। অর্থাৎ যে কোনো দিন বলবে এলআইসি উঠিয়ে দাও, ব্যাংক উঠিয়ে দাও, পোস্ট অফিস উঠিয়ে দাও, তো মানুষ যাবে কোথায়? এমন একটা কেন্দ্রীয় সরকার চলছে যার শুধু মুখে ভাষণ। সম্প্রতি উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে সুর চড়াচ্ছে বিজেপি নেতাদের একাংশ। এই পরিস্থিতিতে এদিন বঙ্গভঙ্গ ইস্যুতেও মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাগ আমরা করতে দেব না। আমি বলি তোমরা যা ইচ্ছে বলে যাও, আমার কিচ্ছু যায় আসে না। আমি মানুষের কাজ করব, মানুষ যেটা বলবে আমি সেটাই শুনবো। বাংলা কেউ ভাগও করছে না, মুখ্যমন্ত্রীকে তার জন্য চিন্তা করবারও দরকার নেই। বাম রাম শাম যতই বাজাও ড্রাম, মানুষের সাথে তোমাদের কোনো যোগাযোগ ছিল না, যোগাযোগ নেই, আগামী দিনও পারবে না। চ্যালেঞ্জ করলে চ্যালেঞ্জ করে গেলাম, পারবে না। যখন পারবে না বাড়িতে ঘুমাও। উনি পশ্চিমবাংলায় কিছু করতে পারছেন না, কর্মচারীদের ডিএ দিচ্ছেন না, ত্রিপুরায় গিয়ে বলেছেন 2 বার করে ডিএ দেবেন। সো আজে বাজে কথা বলার জন্য মুখ্যমন্ত্রী সরকারের পয়সা খরচ করছেন কেন? আজে বাজে কথা বলছেন। ভোট আসলে তৃণমূল শঙ্কিত হয়, জবরদস্তি করা ছাড়া তৃণমূলের জেতার কোনো সুযোগ নেই। সামনেই পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনে কেন্দ্রীয় বঞ্চনা থেকে বাংলা ভাগের ইস্যুকে বিজেপির বিরুদ্ধে যে বড় হাতিয়ার করতে চান, এদিন ফের তা স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবুল হোসেন, অর্ণব মুখোপাধ্যায়, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। ভ্যালেন্টাইন্স ডে বা প্রেম দিবসে গরুকে আলিঙ্গন করুন, এমনই বিজ্ঞপ্তি জারি করে দেশবাসীর উদ্দেশ্যে আর্জি জানালো কেন্দ্রীয় সংস্থা পশু কল্যাণ পরিষদ। আর এই সিদ্ধান্ত নিয়ে দেশ জুড়ে সমালোচনার ঝড়। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, প্রেমের দিন। সেই দিন বিশেষভাবে পালনের জন্য এবার একেবারে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। কিন্তু তাতে খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ এই নির্দেশিকায় এবার ভালোবাসার দিনে সোহাগ নয়, গোহাগের কথা বলা হয়েছে, মানে গরুকে আলিঙ্গন। প্রেমিক প্রেমিকারা যখন পরিকল্পনায় ব্যস্ত এই দিনটা তারা কিভাবে একে অপরের সঙ্গে কাটাবে, তখন মোদী সরকারের পশু কল্যাণ বোর্ডের আর্জি এই দিনকে গরুকে জড়িয়ে ধরে গো আলিঙ্গন দিবস উদযাপন করুন গো প্রেমীরা। गौ माता का पूजन करना ये हमारी बहुत पुरानी परंपरा है और इसको यदि अच्छे से मनाने की बात की अपील हो रही है और लोग इसको बहुत अच्छी तरह से स्वीकृत कर रहे हैं, ये बड़ी खुशी की बात है। वो तो कोई भी तारीख करो इसके सामने आप बोल सकते हो, लेकिन ये क्यों? ये प्रेम का दिन है ना, इसलिए गाय को प्रेम करो। স্বাভাবিকভাবেই এই নির্দেশিকা সামনে আসার পরই তা নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক। সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই মিমের ছড়াছড়ি। কাউহাগ ডে নিয়ে টুইটে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ জহর সরকার এবং মহুয়া মৈত্র। অন্যদিকে মোদী মন্ত্রিসভার মন্ত্রীরা অবশ্য বিতর্কের মধ্যেও এই নির্দেশিকার পক্ষেই ব্যাট ধরেছেন। बढ़िया है, गाय से प्यार करें। हमारे रूपाला जी ने ये मिशन शुरू किया है, तो मुझे खुशी है, मैं उस मंत्रालय में काम कर चुका हूँ। ভ্যালেন্টাইন্স ডেতে গরুকে আলিঙ্গন যাদের মস্তিষ্ক থেকে বেরিয়েছে, সেই মস্তিষ্ক অবিলম্বে গবেষণার জন্য আলাদাভাবে সংরক্ষিত করা উচিত। আমি অপেক্ষা করে আছি 14 ফেব্রুয়ারি, অপূর্ব সব দৃশ্য দেখব। নরেন্দ্র মোদী এগিয়ে যাচ্ছেন, একটা গরু হাম্বা বলে ডাকছে। দিলীপ ঘোষ এগিয়ে যাচ্ছেন, একটা গরু হাম্বা বলে ডাকছে। মস্তিষ্কে যাদের বিকৃতি আছে তারা যদি দেশ চালায়, সরকারি দপ্তর তার অফিসিয়াল নোটিফিকেশন, আমি বলছি কাউ হাত ডে না করে কাউ ডাং মাথায় নিয়ে ঘুরে বেড়াক বিজেপির নেতারা। গোমূত্র এবার গোবর এই দুটো নিয়ে গায়ে মেখে ঘুরে বেড়াক। সারা ভারতবর্ষের এ প্রান্ত থেকে ও প্রান্ত সবাই গোমাতাকে পুজো করে আসে এবং সেই কারণে গোমাতার যে অবদান, সেই অবদান প্রাচীনকাল থেকে ভোলা যায় না। এবং গোমাতাকে রক্ষা, গোমাতার পূজন
এগুলি করে আসছে। না 14 ফেব্রুয়ারি কেন বলেছে সেটা উনি বিশেষভাবে বলতে পারবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গরুকে আলিঙ্গন করলে মিলবে মানসিক সুখ এবং সমৃদ্ধি, কিন্তু প্রেমের দিনে গরুকে আলিঙ্গন করে কতজন সেই সুখ সমৃদ্ধি চান সেটাই প্রশ্ন। কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। তুরস্ক ও সিরিয়ায় মৃত্যু মিছিল বেড়েই চলেছে। দুই দেশ মিলিয়ে মৃতের সংখ্যা 21,000 পার। শুধুমাত্র তুরস্কেই মৃত্যু হয়েছে 17,000-এরও বেশি। আর সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি প্রণয় উপাধ্যায়। इस वक्त हम गाजियान्तेप शहर के अंदर हैं। करीब 20 लाख की आबादी का यह शहर है, लेकिन इसकी तस्वीर जरा आप देखिए। यहाँ आसपास अंधेरा पसरा हुआ है। अधिकतर इस शहर के अंदर बहुमंजिला इमारतें हैं और ये इमारतें इस समय शाम के वक्त जगमगाती हैं, घरों में रोशनी होती है, क्योंकि रात के महज या कहा जाए शाम के 8:30 बजे हैं। आमतौर पर शहर में इस समय खूब चहल पहल होती है, लोग रौनक यहाँ पर नजर आती है, लोग घूमने बाहर निकलते हैं, लेकिन इस समय यहाँ पर वीराना पसरा हुआ है। और आप देखिए दूर दूर तक जहां नजर जाती है अधिकतर इमारतों की लाइटें जो हैं वो यहां पर बंद है, क्योंकि यहां पर अब कोई नहीं है। सब लोग यहां से जा चुके हैं। किसके कारण? खौफ के कारण, उस दहशत के कारण जिसका मंजर यहां पर भूकंप के दौरान देखने को मिला। और खासतौर पर मैं आपको बताना चाहूंगा कि यहां पर ये जो आवाज आपको आ रही है ना, ये आवाज जनरेटर की है। और ये जनरेटर जो है वो टेलीकम्युनिकेशन के जो केबल्स लगे हुए हैं, ये जो यहाँ पर डिस्ट्रीब्यूशन पॉइंट्स लगे हुए हैं, उनको सिग्नल्स को पावर देने के लिए यहाँ पर लगाए गए हैं, क्योंकि बिजली का सिस्टम भी इस समय यहाँ पर अनस्टेबल है। और यानी बिजली कभी भी जा सकती है, और इसके कारण ही जो टेलीकम्युनिकेशन यानी संचार की लाइनें बंद न हो, इसके लिए इस तरीके से जनरेटर से यहां पर उसे पावर दिया जा रहा है। शहर की सड़कें, तमाम सड़कें जो हैं वो इस समय सुनसान वीरान नजर आ रही हैं। जहां पर भी जा रहे हैं वहां पर लोग कम नजर आ रहे हैं, और जो भी लोग नजर आते हैं वो अधिकतर गाड़ियों में रह रहे हैं, घरों में नहीं दे रहे हैं। और आप देखिए कि ये घर कहने को साबुत है। ये घर यहां पर बाहर से भी अगर आप देखें तो किसी तरीके का कोई क्रैक नहीं है। आमतौर पर भी ये बिल्डिंग ऐसी ही रही होगी, लेकिन उसके बावजूद यहां पर कोई रह नहीं रहा है, और ये तमाम बिल्डिंग्स जो हैं वो खाली हैं। और ये केवल एक बिल्डिंग में नहीं, आप यहां जहां तक देखें, दूर दूर तक नजर डालिए, यहां पर आपको इस तरीके की बिल्डिंग्स कतार के कतार मिल जाएंगी। देखिए किस तरीके से जो तमाम अपार्टमेंट्स हैं, तमाम जो बिल्डिंग्स हैं, तमाम रिहायशी इलाके हैं वो इस समय खाली हैं। इन तमाम इलाकों में आमतौर पर शाम के वक्त रोशनी होती है, घर जगमगाते हैं, लोग अपने घरों के अंदर होते हैं, रोशनी की चहल पहल होती है। लेकिन इस समय यहाँ केवल अंधेरा पसरा हुआ है, वीरानी की तस्वीर है। और इस पूरे इलाके में जो इमारतें खड़ी भी हैं वो इमारतें वीरान हैं, केवल डर के कारण, दहशत के कारण, खौफ के कारण, जो उस भूकंप का खौफ है जो यहाँ देखने को मिलता है। और गाड़ियों की कतारें जरूर हैं, लेकिन यहाँ लोग नहीं हैं। इस तरीके से लगता है जैसे पूरा शहर जो है वो अचानक से वीरान हो गया है। कुछ भारतीय परिवार भी जो यहाँ रहते थे वो अब फैक्ट्रियों में चले गए हैं, उन जगहों पे जहां वो काम करते हैं वहां चले गए हैं, क्योंकि इन्हीं इमारतों के बारे में जब उनसे हमने पूछा, उनसे बात की, तो उन्होंने इस तरीके से जो कहानी बयां की वो बताती थी कि ये इमारतें इस तरीके से ऐसे हिल रही थी जैसे कि कोई झूला झूला रहा हो। और वही दहशत है, वही खौफ है जिसके कारण लोग अपने घरों में नहीं लौट पा रहे हैं। भूकंप के 4 दिन बाद भी लोग अभी तक उस दहशत से बाहर नहीं आ पा रहे हैं, घरों में लौट नहीं पा रहे हैं। पता नहीं कब वो इस भरोसे के साथ लौट पाएंगे, कब उनका ये अंदर का ये डर निकल पाएगा, क्योंकि अभी भी यहाँ जो आफ्टर शॉक्स आ रहे हैं वो आफ्टर शॉक्स उन्हें इस चीज को लेकर और ज्यादा डराते हैं। कैमरामैन मान के साथ प्रणय उपाध्याय, गाजियान्तेप, तुर्की, एबीपी न्यूज।